নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। নিজেদের সিদ্ধান্তে অনড় করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। এবিভিপির তীব্র আন্দোলনের পরও হল না ভোটের পুনর্গণনা। শনি পূজার চাঁদার নামে বিভিন্ন গাড়ি থেকে গুন্ডা ট্যাক্স সংগ্রহ শিলচরে। ৮০ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, ধৃত গাড়ি চালক। পুলিশি অভিযানে সনবিল অঞ্চলে জব্দ ৬ কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস, আটক ২। সীমান্ত বিএসএফের জেসিবি। সীমান্তরক্ষী বাহিনীর জরিপে ভিটেহারা হচ্ছেন করিমগঞ্জ শহরের ২ শতাধিক পরিবার। রাম মন্দির নির্মাণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা, করিমগঞ্জে সংবর্ধিত দীপশেখর রায়। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। গভীর রাত অবধি আন্দোলন করেও রিকাউন্টিং করাতে ব্যর্থ এবিভিপি। মাত্র ২ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে হারের পর রিকাউন্টিংয়ের দাবিতে ধর্নায় বসে এবিভিপি সদস্যরা। রাত ১১টা অবধি ধর্না দেয় এবিভিপি কার্যকর্তারা। শেষমেশ জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়ে বাড়িমুখো হন কলেজ শিক্ষকরা। মঙ্গলবার কথা অনুযায়ী কলেজ শিক্ষকরা ছাত্রদের ২ পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের সাথে আলোচনায় বসলেও নিজ দাবিতে অনড় থেকে রিকাউন্টিংয়ের দাবি মানতে নারাজ ছিল কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে নির্বাচন কমিশনার কিসমত সুলতানা বলেন, একবার নির্বাচনের ফলাফল ঘোষণা হলে আর রিকাউন্টিং হয় না বলে জানান তিনি। এছাড়াও এবিভিপির রিকাউন্টিংয়ের দাবি নিয়ে করা স্মারকপত্রে কারুর হস্তক্ষেপ ছিল না বলে জানান তিনি। এদিকে মঙ্গলবার ফের একবার এনএসইউআই কর্মীরা কলেজ চত্বরে তাদের জয়ী প্রার্থী নিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন। তারা জয়ী প্রার্থীদের কাঁধে করে নিয়ে পুরো কলেজ চত্বর ঘুরতে থাকেন। এদিকে রিকাউন্টিংয়ের দাবি করা এবিভিপি কার্যকর্তারা মাত্র ২ ভোটে হারের যন্ত্রণা নিয়ে অশ্রুসিক্ত নয়নে কলেজ চত্বর ত্যাগ করার পূর্বেও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কলেজ অধ্যক্ষকে দায়ী করেন। যে ডিসিশন ছিল রাত্রে যে ২ পক্ষের ছাত্রদের নিয়ে আমরা একটা মিটিং করবো আজকে, এই মিটিংটা হয়েছে এবং সেটা ম্যাজিস্ট্রেটের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা পোলিং এজেন্টের কথা, যেটা ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল। তারপরে ফাইনাল শিটটা ওরা যেহেতু ডিমান্ড করেছে যে তারা রিকাউন্টিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য। তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো ওদের ইয়েতে কী বলবো অটল, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। মানা হয়নি এই জন্য যে রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাও কতটা ভ্যালিড, কারণ ওদের কোনো সিগনেচারও নেই। তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফাইনাল শিটটা আমরা দেখাবো, কিন্তু ওইটাতে ওরা রাজি হয়। যখন ডিক্লেয়ার হয়েছে তখন থেকে আমরা যে বিরোধী পার্টি যে এবিপি তারা তারা একটা মেন আছে যে জিএস কোনো মতে তারা লাগে, বাকি সব পোস্ট তারা মেবি দিলাইতে পারে, কিন্তু জিএস তারা লাগে। জিএস করে তারা সব রকমের ট্রাই করছে। তারা সোশ্যাল মিডিয়াতে ডিফেন্ড করছে, আমার বাবা লিয়া মারছে, বহু কিছু করছে তারা। ঠিক আছে, আমার যদি স্টুডেন্ট হইতে কিন্তু তারা আমার এগেনস্টে ফেক এফআইআর পর্যন্ত দেখাইছে। অতদিনে আমরা ইলেকশন পর্যন্ত তারা আমার বহু কিছু কথাবার্তা হয়েছে, আমার বাবা লিয়া হয়েছে। এরপরে যদি কালকে যখন ইলেকশনটা হইলো, হওয়ার পরে দেখা গেছে যে তারা অত কিছু করিয়াও পারছে না। আগে আমার বহুত বেশি ভোটের লিড আছে, তারা বলতে খারাপ তারা এবিপি তারা। তো আমার আগে দেখা গেছে যে আমার বহুত বেশি ভোটের লিড আছে, কিছু বাচ্চা 85 অ্যারাউন্ড আছে। তো এর দিকে তারা তখনও গিয়া তখন প্রিয় করা শুরু করছে, হ্যাঁ, যে তারা না ওটা গ্রহণ করিয়া। তো তখন আমি তারা বলছিলাম যে দেখো, আমি আমার লোকের শব্দ বলছিলাম যে আমরা এবিপি নিয়ে কিছু মারতাম না, কিছু তার ব্যাপারে তারা এগেছে নাগা লাগাইতাম না। সব স্টুডেন্ট সব আমরা একসাথে থাকতাম, একসাথে আমরা যে ইউনিয়ন পরিবহন আমরা কলেজের ডেভেলপমেন্টে লাগে থাকতাম একসাথে। তো এরপরে যখন অ্যানাউন্সমেন্ট হইলো লাস্টে যখন অ্যানাউন্সমেন্ট হইলো, তখন তারা বারবার টিচাররা আমরা রিটার্নিং অফিসার ম্যাডামে তারা 4-5 করে খালি আমারটাও কাউন্ট করছে। ওটার লেগে ডিক্লারেশন লেট হয়েছে। ওদিকে তারা জানাইছে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন দেখা গেছে যে আমি 2 ভোটে জিতছি।
তো এরপরে দিকে তারা ওটা নিয়ে দেওয়া হচ্ছে যে মানে তারা তারা দাবি জানাইছে তারা রিকাউন্টিং লাগে, আসলে তারা টিচাররা তোমার মনে টিচার সব টিচাররা আসলা সব টিচাররা তারা আটকে রাখিছে, বাড়িতে দিতেন প্রায় 11:30 ঘন্টা সব টিচাররা ওখানে আসলা, তারা বহুত অসুখ যে সবেরও পিছনে একটু অসুখ আছে, টিচাররা বহুত টিচার অসুখ বহুত বয়স্ক সব টিচাররা, তারা এইভাবে তারা হ্যারাসমেন্ট করছে, টর্চার করছে, তারা যত টিচার আছে সব আমার মা আমার বাবা তারা আছে করিয়া গেছে, তারা এইভাবে তারা অপমান করছে, ডিসরেসপেক্ট করছে। এরপরে দিকে টিচাররা তারা কইছে যে আমরা কালকে আমরা দুবারে ডাকমু এতিয়া ডিসকাশন করলি, আজকে আমরা টিচাররা ডাকছুন, আমরা গেছি, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারও আইসুন, তারা উঠে হয়েছে যে ম্যাজিস্ট্রেট স্যার না আইলে তারা কিছু মারতো না, ম্যাজিস্ট্রেট স্যারও আইসুন, তারপরে তারা কইছে আমরা জিজ্ঞাসা হয়েছে তো আমি কইছি যে না আমরা মানি না, আমরা রিকাউন্টিং মানি না। তো এরপর দিকে টিচাররা হয়েছে যেহেতু তারা মানেন না আর এছাড়া আমরা কিছু করার নাই, হইয়া টিচাররা হয়েছে যে না আপনার রিকাউন্টিং হইতো না, কালকে হইব গিয়া ওটিকে। কাঁটাতারের বেড়া কেড়ে নিচ্ছে অনেকের বসতবাড়ি। করিমগঞ্জ শহরের নীলমণি রোড ও তিলকচাঁদ রোডের ভারত বাংলা সীমান্তের বসবাসকারী এলাকায় 2 বছর পূর্বে সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে ভূমি জরিপ করে তাদেরকে বাড়িঘর বানানোর কথা বলা হয়, অথচ সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে ফের ভূমি জরিপ করে তাদের বসতবাড়ি এলাকাকেও কাঁটাতারের ভেতর তাদের বসতবাড়ি ঢুকিয়ে দেয়, যার দরুন তাদের বাড়িঘর কাঁটাতারের ভিতর পড়ে যাচ্ছে, যার ফলে তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এ বিষয় নিয়ে মঙ্গলবার তিলকচাঁদ রোড ও নীলমণি রোড এলাকার জনগণ জেলাশাসক মৃদুল কুমার যাদবের সাথে সাক্ষাৎ করেন। পুরনো জরিপ হিসাবে কাঁটাতারের বেড়া যাতে হয় সে বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আহ্বান রাখেন। আমরা তো সব কাঁটাতার মানে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে থাকি আমরা ঘটনাটা হয়েছে গিয়ে আমরা গত 2 বছর আগে বিএসএফে আর সার্কুলার স্টাফে মিলিয়ে আমরা একটা দাগ দেওয়া হয়েছিল, মানে এই দাগের ভিতরে ফেন্সিংয়ে বেড়া হইব, ঠিক আছে, হয়েছে তো আমরা এই দাগটা দেওয়া হয়েছে, এই দাগের বাইরে তোমরা কোনো কিছু করিও না, যা করা তোমরা ভিতরে করবে। বিগত 4-5 দিন আগে তারা নতুনভাবে আর একটা মাপ দিছে, মানে আগের মাপটাকে আরও 20-25 হাত তারা ভিতরে ঢুকে দিচ্ছে, ঢুকে কইছে এই মাপে মাপ হইব। এই কারণে আমরা একটু আগে সব ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, যে একটা মেমোরান্ডাম ডিসি মহোদয় কইছেন এটা দেখে নিবা। এরপরে আমরা আইসাম বিএসএফ অফিসারের লগে মিলা এই কোম্পানি কমান্ডারের লগে, তাই আমরা সময় দিতে পারছি না, এখন তাই বলছেন 4টা সময় দেখা করার লাগে, ও আর কি আমরা এখন তার ওই ব্যাপারে মানে কথাবার্তা কইলাম, ওখান থেকে কীটা হয় ডিসি মহোদয় আমরা একটা আশ্বাস দিত, তাই থেকে কীটা করতে পারি, বলছি আমি যতটুকু পারি আমি করি। এই লাগিয়া প্রায় 2000 মানুষ 2000 ঘর পরিবার বাংলা পড়ি, প্রায় 2000 পুরো 2000 পরিবার ঘর বাড়ি বাংলা পড়ি, তারা বিএসএফে খুঁটি গাড়িয়ে গেছে করতাম, তারা আমরা এখন দেখা করতে দিচ্ছে না, তারা এখন বিজি, তারা বিকাল 4টার সময় দেখা। 20 বছর থেকে আমার বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধর আগ থেকে আমার পূর্বপুরুষেরা এই জায়গার বসবাস করেন, হ্যাঁ এটা আমার জমিদারি জায়গা। যখন দুলুবাবু জমিদার আছেন তখন আমার বসবাস করার লাগে জায়গাটা দিছে, এই জায়গার মধ্যে আমরা বসবাস করি, হ্যাঁ তখন বসবাস করি, আমরা তো কোনো অসুবিধা নেই, আমরা বাসা এখানে আছি, বিএসএফ আইয়া মাপকাঠি করছে করে আমরা গড় ভাঙ্গিয়া এইদিকে নিছি, আজকে থেকে ধরেন 10 বছর আগে ফ্ল্যাটর আগে 2টা ফ্ল্যাট হয়েছে না, উপরে 2 ফ্ল্যাটর আগে তারা করছে, অন্য পাত্তর ফেলাইছে, অন্য বোরিং করাইছে, হ্যাঁ আর কইছে এদিকে কোনো দিকে এইদিকে আমরা ইয়া করতাম না, দাঁড়াও এদিকে আমরা কোনো ব্যবহার করতাম না, তারা জালি মারিয়া গেছে, আমরা তো আর ব্যবহার করো, আমরা ঘর বাড়িয়ে দাঁড়াও খারাপ। এরপরে আমরা যে এই জায়গাটারে ব্যবহার করি আর আমরা এইদিকে তারা ডোজার আনছে, ডোজার আনিয়ে জায়গা উগা ভাঙ্গিয়া প্লেন করিয়া তারা এদিকে রাস্তা বানাই দিত, আমরা কোনো অসুবিধা নেই, আমরা জায়গা ছাড়িয়ে দিছি। এরপরেও আমরা কিছু জায়গা আছিল এটা তো ছাড়াও আপনি দেখিতেও, হ্যাঁ ওখান আমরা না কোনো অ্যাপ্লিকেশন দিছে না কোনো আপনারা জানাইছে, না জানাইয়া আমরা বিনা মাপে আমরা ওইখানে নিয়ে ঘরের মাঝখানে খুঁটি গাড়ি দিছে, হ্যাঁ খুঁটি গাড়ি এখন তারা বোরিং শুরু করে দিতেছে, ওদিক থেকে বোরিং শুরু করছে, বুঝছেন। এর কারণে আমরা ডিসির কাছে গেছি, ওয়ার্ড কমিশনার সব লিয়া এমএলএ লিয়া, এখন আমরা কইছে আমরা বাড়িঘরটা বাছাইয়া দেন, আজকে 7 মাস হয়েছে ঘরটা বানায়নি। করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী সাঁড়াশি অভিযানে জব্দ বৃহৎ পরিমাণের ড্রাগস। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে রামকৃষ্ণনগর পুলিশ, কালীগঞ্জ পুলিশ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযান চালিয়ে রামকৃষ্ণনগর থানা এলাকার
হার্মপার এলাকায় অভিযান চালিয়ে ড্যাটসান Z01N0063 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন কক্ষ থেকে 52টি সাবানের বাক্সে 611 গ্রাম ড্রাগস জব্দ করে। পুলিশি সূত্রে জানা যায় যে সরবরাহকারীরা মিজোরাম থেকে কালীগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এই নেশাজাতীয় দ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে জানায় তারা। পুলিশ তাদের কাছ থেকে মিজোরামের ইনার লাইন পারমিটও জব্দ করে। জব্দ হওয়া ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য 6.5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ 2 সরবরাহকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ইনপুট পাইছিল মিজোরামৰ পৰা এখন গাড়ী যাৰ নম্বৰ MZ01N0063 চাম্পাইৰ পৰা ড্ৰাগছ কেৰি কৰি অনা। তো একৰ্ডিংলি আমি নাকা সেট কৰিছিলোঁ সাৰাৰপুৰ এৰিয়াত। তাতে আমি গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰি আমি 52টা সোপ বক্সেছ অফ হিৰইন পাইছোঁ, যাৰ টোটেল ৱেইট হৈছে 612 গ্ৰামছ। আৰু ইয়াৰ লগত জড়িত আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম কোয়েছ আহমেদ, তেওঁ খাগাইলৰ হয়, আৰু একজন মেহবুব হুছেইন, তেওঁ খাগাইল এৰিয়া আণ্ডাৰ কৰিমগঞ্জ PSৰ হয়। তো আমি এতিয়া ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছটো ফাইণ্ড আউট কৰি 80 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত আসামের চুরাইবাড়িতে। ফের গুয়াহাটি থেকে ত্রিপুরা পাচারের পথে আসাম চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় 80 লক্ষাধিক টাকার নেশাজাতীয় অ্যাসকাফ কফ সিরাপ। মঙ্গলবার সকালে HR55X9860 নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার একটি 10 চাকার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি পুলিশ চেকগেটে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 700টি কার্টুনে 8040 বোতল নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 80 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালক রবীন্দ্র সিংহকে। এ মর্মে পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। আসাম পুলিশের এহেন ঘন ঘন নেশাবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। চুরাইবাড়ি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9954
577-09-784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। শনি পূজার চাঁদার নামে শিলচরে বিভিন্ন গাড়ি থেকে গুন্ডা ট্যাক্স সংগ্রহ। আসাম থেকে চাঁদা সংস্কৃতি বন্ধ করার জন্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার নানান কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। এমনকি চাঁদা পার্টিকে নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আসাম পুলিশ সাধারণ জনতার সুবিধার্থে কিছুদিন পূর্বে কয়েকটি টোল ফ্রি নম্বর প্রকাশ করলেও রাজ্যে নিয়ন্ত্রণ হয়নি চাঁদা সংস্কৃতি। বিগত কিছুদিন থেকে শহর শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় কিছু যুবক শনি পূজার নামে বিভিন্ন গাড়ি থেকে জোর জবরদস্তি গুন্ডা ট্যাক্স সংগ্রহ করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি চালকদের সাথে মারপিট পর্যন্ত করছে এই উদণ্ড যুবকরা।
শহরের প্রাণকেন্দ্রে এরম ঘটনা সংঘটিত হলেও নীরব ভূমিকায় পুলিশ প্রশাসন। চাঁদার নামে সাধারণ জনগণের উপর জুরজুলুম করা এই সকল উদণ্ড যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিলচর শহর সহ জেলার সচেতন নাগরিকরা। রাম মন্দির নির্মাণের সাথে নাম জড়ালো করিমগঞ্জের যুবকের। রাম মন্দির নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন করিমগঞ্জের দীপশেখর দাস। বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোর হিসাব ও প্রশাসনিক বিভাগের জ্যেষ্ঠ প্রবন্ধক হিসাবে কর্মরত ছিলেন। সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দীপশেখরকে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে এক সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীপশেখর জানান, রাম মন্দির নির্মাণের কাজে যুক্ত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তারা দিন রাত এক করে 1 ঘন্টার জন্য সময় নষ্ট না করে কাজ করে গেছেন। ভগবান রামের ইচ্ছায় বিগত 22 জানুয়ারির ভিতর তারা রাম মন্দিরের কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে তিনি জানান। 497 বছরের সংগ্রামের পর রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, আর সেই কাজে নিজেকে জড়িত রাখার জন্য তিনি নিজেকে ধন্য মনে করেন। আর আমরা এই জায়গায় আমাদের এই লাস্ট বেঞ্চ ছিলাম 10-এর লাস্ট বেঞ্চ আমরা ছিলাম। এখান থেকে আমরা 9-এর পরে 10 ওই দিকে চলে যাই, আমরা 10 ওই দিকে করি। সত্যিকার অর্থে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনেক ছাত্র আছে যারা বিভিন্ন জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। এই জেলা এই বিদ্যালয়ের নাম তারা উজ্জ্বল করেছেন। আমাদের দেশে সঞ্জীব দাস মিশনে ছিল, ইসরোতে আছে। সেই মন্দির নির্মাণ কার্যে অনেক আত্মবলিদান দিয়েছেন। তাদের ফলস্বরূপ আজ সেটা 2024 সনে সেইটা সফল হয়েছে। এই নির্মাণের সফলতার পিছনে অনেকের অবদানের সঙ্গে আজকে যে কারিগরি অবদানের মধ্যে আমরা করিমগঞ্জও যুক্ত হয়েছি। আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দীপশেখর রায়ের হাত ধরে, তার সূত্র ধরে সে আমাদের স্কুল থেকে 95 সনে মাধ্যমিক পরীক্ষা পাশ করে তারপর উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যায়। সেখান থেকে সে দিল্লিতে কর্মরত ছিল। আমাদের ভারতের বিখ্যাত বহুজাতিক সংস্থা LNT সেইটাতে সুবাদে ওকে দিল্লি থেকে 2021 সনে অযোধ্যায় এই কোম্পানি তাকে অযোধ্যায় পাঠায় রাম মন্দির নির্মাণ কার্যের সহায়তা করার জন্য। দেখুন, আমি স্কুল থেকেই পড়াশোনা করেছি। তো যখন আমি ওখান থেকে আমাদের উপলব্ধিটা এই হচ্ছে যে রাম মন্দির যতদিনের কাজ এগিয়েছে ততদিন এজ দ্য ডে প্রোগ্রেসেস আমাদের উপলব্ধিটা এরকম মানে জাস্ট সেন্টিমেন্ট এরকমভাবে গ্রোয়িং আপ হচ্ছিল। পুরো পুরো বিদেশের নজর ছিল ওই প্রজেক্টের উপরে। তো অবভিয়াসলি যখন কমপ্লিশন হলো, at the time of completion, during the course of action also, we have feel blessed. আমি নিজেকে ব্লেসড ফিল করতাম যে এই প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। আর এট দ্য এন্ড অফ দ্য কমপ্লিশন, দ্যাট 22nd of January, আই ফিল লাইক কি আমরা যেমন মনে হয়েছে যেমন আমরা যেমন মাউন্টেন এভারেস্ট চড়ে গিয়েছি এরকম। কি পুরো দেশে সেন্টিমেন্ট আপনারা সবাই জানেন, এটা একটা 497 ইয়ার্সের স্ট্রাগল হিন্দুদের জন্য। তো অবভিয়াসলি সেই যুদ্ধে সেই লড়াইয়ে আমি নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে সবসময় গর্বিত মনে করি। আর প্রথম কথা হচ্ছে, আমি যখন এখান থেকে পোস্টিং হয়ে যখন গেলাম আমি দিল্লি থেকে, তখন আমার প্রথম থেকেই টার্গেট ছিল, আমাদের এরকমই অর্ডার ছিল উপর থেকে ম্যানেজমেন্ট থেকে, যে এই প্রজেক্টে একটা দিনও যাতে ওয়েস্ট হয় না। কারণ আমাদের ডেট ফিক্স ছিল 22nd জানুয়ারি, যেটা আমরা এক বছর আগে থেকেই জানতাম। তো অবভিয়াসলি আমাদের ম্যানেজমেন্টের টার্গেট, পুরো মিনিস্ট্রির টার্গেট ছিল যে দেয়ার শুড নট বি এ 1 hour লস। তো অবভিয়াসলি আমাদের একটা টার্গেট ছিল যে কাজ কোনো জায়গায় যেন স্টপ হয় না, যেখানে কাজে বাইন্ডিংস আসবে, কোথাও আসবে, আই হ্যাভ টু ইনভলভ মাইসেলফ, আমাকে ইনভলভ হতে হবে এবং কাজটাকে আগে বেরিয়ে নিয়ে যেতে হবে। তো অবভিয়াসলি মাই টার্গেট ওয়াজ লাইক দ্যাট, অ্যান্ড বাই গড গ্রেস, বাই দ্য গ্রেস অফ রাম আমরা সেটা করতে পেরেছি। অ্যান্ড এই জন্য আজকে এই প্রজেক্ট
আমরা সব পুরো ভারতবাসী পুরো বিশ্বের জন্য খুলে দিতে পেরেছি অন টাইম। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, আই ক্যান টেল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।